তিন দলের সঙ্গে আজ বিশেষ বৈঠকে বলছেন ডক্টর ইউনূস। জানাবো গবেষণা ও রাজনৈতিক স্বাধীনতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার। এদিকে রাজনীতিতে উত্তাপ আর যমুনায় জরুরি বৈঠক। জানিয়ে দিব ক্ষমতায় গেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে, তবে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তিন দলের সঙ্গে আজ বিশেষ বৈঠকে বলছেন ডক্টর ইউনূস। ত্রয়োদশ সংসদ নির্বাচনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৩টায় তিনি বিএনপির সঙ্গে বৈঠক করবেন। এরপর 4:30টায় জামায়াতের সঙ্গে এবং সন্ধ্যা 6টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে কথা জানান তার প্রেস সচিব শফিকুল আলম। পরবর্তী সময়ে যখনই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তখনই দলগুলোকে ডেকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। গত এক বছরে বিএনপির এবং জামায়াত 5 বার করে বৈঠক করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে। শুক্রবার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর পুলিশ ও সেনা সদস্যদের পিটুনিতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপির মাথায় আঘাত লেগেছে, ভেঙেছে নাকের হাড়। এই পরিস্থিতিতে দলগুলোকে আবার ডাকলেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামায়াত এবং এনসিপির পর সামনে অন্য দলগুলোকে বৈঠকে ডাকা হতে পারে, অতীতে দেখা গেছে। গতকাল সরকারের বিবৃতিতে নূরের উপর হামলার নিন্দা করে দায়ীদের বিচারের আওতায় আনার কথা বলা হয়েছে। বিচার বিভাগীয় তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে বলে জানিয়েছে সরকার। জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা এবং নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধের কারণে ভোট নির্ধারিত সময় হবে কিনা এ নিয়েও প্রশ্ন করেছেন কেউ কেউ। তার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও গতকাল বলেছেন, আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারণেই। এর আগে প্রেস সচিব জানান, শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টার বৈঠক হয়। এতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদ বক্স চৌধুরী উপস্থিত ছিলেন। সেখানে নূরের ওপর হামলার ঘটনা নিয়ে আলোচনা হয়। এ বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় ডাকার সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের প্রতি যা অন্তর্বর্তী সরকার একনিষ্ঠ অঙ্গীকার, নির্বাচিত বিলম্বিত না বানচাল করার জন্য সব ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তী সরকার এবং গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। গবেষণা রাজনৈতিক স্বাধীনতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা এবং ক্যাম্পাসের রাজনৈতিক স্বাধীনতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে ইস্তেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ফলে গেস্ট রুম, অতিথি কক্ষে আদব কায়দা শেখানোর নামে নির্যাতন ও গণরুম সংস্কৃতি চিরতরে মুছে ফেলার অঙ্গীকার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনী সামনে রেখে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের ইস্তেহার প্রকাশ করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। এতে প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী আব্দুল কাদের প্রারম্ভিক বক্তব্য দেন এবং ইস্তেহারের সবকিছু অংশ পাঠ করেন। ইস্তেহারের বাকি অংশ পাঠ করেন সাধারণ সম্পাদক প্রার্থী আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক প্রার্থী আশরেফা খাতুন। উল্লেখ্য, ডাকসু হল সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে প্রারম্ভিক বক্তব্যে আব্দুল কাদের বলেন, বিশ্ববিদ্যালয়কে কেউ বানিয়েছে ক্যান্টনমেন্ট, কেউ বানিয়েছে কনস্ট্রাকশন ক্যাম্প, নিপীড়নের বন্দিশালা। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ডাকসুতে এমন নেতৃত্ব দরকার যারা ক্ষমতাসীনদের চোখে চোখ রেখে কথা বলতে দ্বিধা করবেন না, যারা শিক্ষার্থীদের স্বাধীনতা, মর্যাদা, অধিকার সমুন্নত রাখবে এবং বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের বৈষম্য স্বৈরতন্ত্রকে বরদাস্ত করবে না। রাজনৈতিক শিরোনামে ইস্তেহারের প্রথম দফায় বলা হয়, বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে। ক্যাম্পাসে জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্রের ঝনঝনি এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্মজ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। হল ও একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে। ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট শিরোনামে ইস্তেহারের ঘনিষ্ঠ দফায় খণ্ডকালীন চাকরির ব্যবস্থা এবং হলে হলে আউটসোর্সিং এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি দেওয়া হয়েছে। কালচার ও স্পোর্টস শিরোনামে সপ্তম দফায় ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে। নারী শিরোনামে ইস্তেহারের অষ্টম দফায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জনপরিসর নারী বান্ধব করা হবে। নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং থেকে রক্ষা করতে বিশেষ সাইবার সিকিউরিটি সেল গঠন করা হবে।
রাজনীতিতে উত্তাপ, আর যমুনায় জরুরি বৈঠক। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে আজ রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। অন্তর্বর্তী সরকার সহ দেশের প্রায় সব দল ও ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ডেকেছেন। বৈঠক দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে। দল তিনটির সঙ্গে বৈঠক হবে আলাদাভাবে। এই বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রধান উপদেষ্টা তাদের ডেকেছেন বর্তমান উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে হয়তো আলাপ হতে পারে। তিনি বলেন, ওনারা তিনটার সময় গেছেন, ওই সময় আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা আছে। এটা পূর্ব নির্ধারিত, হয়তো আমরা সময়টা অ্যাডজাস্ট করার জন্য অনুরোধ করব। প্রধান উপদেষ্টার প্রেস ইউইং থেকে জানা গেছে, বিএনপির সঙ্গে সন্ধ্যা 7:30টায়, জামায়াত ইসলামীর সঙ্গে বিকেলে 4:30টায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা 6:30টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা সরাসরি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রথম আলোকে বলেন, প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বৈঠকের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণের বার্তায় বলা হয়েছে, বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এনসিপির সঙ্গে সন্ধ্যা 6টায় বসবেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে আভাস পাওয়া গেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফ্যাসিবাদী আলোচনায় আওয়ামী লীগ সরকার দোষর বিবেচনায় জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও আলোচনা আসতে পারে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল ঝিনাইদহে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, জাতীয় পার্টি 1982 থেকে 1990 সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। তারা জুলাই বিপ্লবের আওয়ামী লীগকে সহযোগিতা করে নিজেদের পুরানো ইতিহাস উন্মোচন করেছে। তাই দলটিকে নিষিদ্ধ যে দাবি উঠেছে সেটির আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। ক্ষমতায় গেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেবে বিএনপি। বিএনপি ইস্তেহার প্রসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, পরিবেশ ধ্বংসকারী কোনো প্রকল্প উন্নয়নের নামে ইস্তেহারে থাকবে না। পাশাপাশি সবুজায়ন বাড়তে বিএনপির ক্ষমতায় গেলে বছরে 5 কোটি গাছ লাগানোর উদ্যোগ নেবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি কমিয়ে নবায়নযোগ্য খাতে জোর দেওয়ার কথাও জানান তিনি। মাহাদি আমিন বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার রাতারাতি কমানো সম্ভব নয়, কারণ বাংলাদেশের জ্বালানি খাত আমদানি নির্ভর এবং এর সঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক জড়িত। তবে বিএনপি ইস্তেহারে নবায়নযোগ্য জ্বালানি খাতকে গুরুত্ব দিয়ে একটি রোডম্যাপ প্রণয়নের পরিকল্পনা করছে। পরিবেশ ধ্বংসকারী কোনো প্রকল্প উন্নয়নের নামে ইস্তেহার থাকবে না। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে জীবাশ্ম জ্বালানি নির্ভর কমাতে হবে। রাজনৈতিক সদিচ্ছায় পারে এই সংকট নিরসনে বড় ভূমিকা রাখতে। জাতীয় নাগরিক পার্টির জয়েন্ট কনভেনর জাভেদ রাশিন বলেন, জীবাশ্ম জ্বালানি খাতের সঙ্গে লাখ লাখ শ্রমিকের সংস্থান জড়িত। তাই হঠাৎ করে এসব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সম্ভব নয়। তবে তিনি আশ্বাস দেন, এনসিপি পরিবেশ সুরক্ষায় অগ্রাধিকার দিয়ে ইস্তেহার প্রণয়ন করবে। অন্তর্বর্তী সরকার সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং তরুণদের সম্পৃক্ত করতে হবে। তরুণরা এপারে এই সংকট মোকাবেলা করতে সরকার পরিকল্পনা তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এই সময় জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমাতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন ইস্তেহার নবায়নযোগ্য জ্বালানি খাতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান অন্য বক্তারা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।